দেশে ঘটে যাওয়া নানা সংবাদ এবং তথ্যের নিয়মিত বিশ্লেষণ, সংবাদ বিশ্লেষণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন, সাথে আছি আমি রাশেদুল কাদির। আনোয়ার, প্রতিদিনই তো কোনো না কোনো ঘটনা ঘটে যাচ্ছে, আইন শৃঙ্খলা বা রাজনীতি বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। তো আজকে কি নিয়ে আলোচনা হতে পারে? রাশেদুল কাদির, আপনি যেটি বলছিলেন যে আসলে রাজধানীতে বা দেশে প্রতিদিনে নতুন নতুন সংবাদ আসছে, নতুন নতুন ঘটনা ঘটছে। তো অনেকগুলো ঘটনা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে ঘটনাগুলো সেটি হচ্ছে সেটি নিয়ে আজকে আমরা আলাপ করব। তার মধ্যে অন্যতম হচ্ছে যে বিএনপি এবং হচ্ছে জাতীয় নাগরিক পার্টির যে মুখোমুখি এক ধরনের অবস্থান তৈরি হয়েছে বেশ গেল কিছুদিন ধরেই নির্বাচন সংস্কার ইস্যুতে, সেটি নিয়ে আমরা আলোচনা করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ করব। একই সাথে আলাপ করব হচ্ছে, আপনি জানেন আজকে প্রক্সি ভোটারের যে একটি ব্যাপার বিদেশিদের, সেটি নিয়েও আমরা আলাপ করার চেষ্টা করব। সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার বা ইস্যু আছে, সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের যে অর্থ পাচার হয়েছে বিদেশে, সেটি নিয়ে আমরা আলাপ করব। রাশেদুল কাদির, শুরুতেই আমরা দর্শকদেরকে যেতে পারি এই ইস্যুটা নিয়ে, যে রাজনীতির যে ইস্যুটি, মূলত যে গণ অভ্যুত্থান বলি বা যেটি ঘটেছে সেটি একটি সুষ্ঠু নির্বাচন, যে জনগণ ভোট দিতে পারেনি, সেই ধরনের এক ধরনের আশা আকাঙ্ক্ষা থেকে সামনে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই জন্য মূলত এই গণ অভ্যুত্থানের ঘটনা ঘটে, এটি একটি বড় কারণ। এবং এরপর থেকে যারা যে ছাত্র বা হচ্ছে যে সাধারণ জনগণ বা সবাই মিলেই তো এই গণ অভ্যুত্থানটি ঘটিয়েছে, কিন্তু তারপর একটি দল গঠন করা হয়েছে, সেটি আপনিও জানেন রাশেদুল কাদির, যে জাতীয় নাগরিক পার্টি। এবং তারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের নেতৃত্বে অনেকাংশে বলা যায় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সরকার, সেটি আসলে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এই যে সরকার গঠনের পর আরেকটি দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি, তাদের সাথে এক ধরনের মত পার্থক্য তৈরি হয়েছে। শুরু থেকে আসলে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় নিয়েছিল, তারা মতৈক্যের জায়গাটির কথা বলছিলেন। তারা বলছিলেন যে সকল রাজনৈতিক দল যদি ঐক্যমতে পৌঁছাতে আমরা না পারি, আবারও শঙ্কা তৈরি হবে দেশে, কিংবা হচ্ছে দেশ আগের পরিস্থিতি ফিরে যাওয়ার এক ধরনের শঙ্কার কথা বলছেন। এমন প্রেক্ষাপটে নতুন দল আসার পর আমরা আশার বাণী দেখেছিলাম যে আসলে হয়তোবা তার ঐক্যমতের একটি জায়গায় থাকবে। কিন্তু আসার পর আমরা দেখছিলাম গতকালকেও বিএনপি, আপনি যেহেতু বিএনপির দীর্ঘদিন ধরে সংবাদ সংগ্রহ করেন, বিএনপির সালাউদ্দিন আহমেদও বলেছেন যে আসলে গণপরিষদ নির্বাচন নিয়ে কোনো আলাপ আলোচনা হবে না, অর্থাৎ তাদের জায়গায় তারা একেবারে কঠোর অবস্থানে রয়েছেন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টি বলছেন যে আগে গণপরিষদ নির্বাচন বা হচ্ছে সংবিধান সংস্কারের ব্যাপারটি, সংবিধান পরিবর্তনের ব্যাপারটি আগে, এরপরে হচ্ছে নির্বাচনের ব্যাপারটি। এই যে একটি দল চাচ্ছে, যদি বলি বিএনপি প্রধান রাজনৈতিক দল চাচ্ছে নির্বাচনটি আগে, আর একই সাথে জাতীয় নাগরিক পার্টি তারা বলছেন যে না, আসলে আগে সংস্কার পরে নির্বাচন। এই যে মত পার্থক্য তৈরি হয়েছে, ব্যাপারটিকে আসলে কিভাবে দেখছেন আপনি, বা কি মনে করছেন? আপনি তো দীর্ঘদিন ধরে বিএনপি বিট কভার করছেন। দেখুন আনোয়ার, গণ অভ্যুত্থানের পর যারা নেতৃত্ব দিয়েছিল, তারা প্রথম থেকেই বলে আসছিল যে আগে সংস্কার তারপরে নির্বাচন। তারা হচ্ছে সংস্কারের দিকে বেশি মনোযোগ দিয়েছিল। পরবর্তীতে তারা একটি দল গঠন করেছে, নাগরিক পার্টি, এবং তারা এই দলটা গঠন করার পথেও কালকেও যেমন নাগরিক পার্টির যে আহ্বায়ক যিনি রয়েছেন নাহিদ, তিনিও বলেছেন যে আগে সংস্কার তারপরে বিচার, সংস্কার এবং বিচার, এরপরে হচ্ছে নির্বাচন। তাদের কথা হচ্ছে এটা নির্বাচন, এবং তারা যেটা চাচ্ছেন, তারা বলছেন যে গণপরিষদ নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করতে হবে, এবং তারপর এই কারণেই তারা সব দলের সঙ্গে একটি ঐক্যমতের কথা বলছেন। কিন্তু বিএনপি প্রথম থেকেই বলে আসছেন যে দেশের যে বর্তমান পরিস্থিতি এবং দেশে যাতে আবার স্বৈরাচার না এসে বসে, এই সব বিভিন্ন কারণে তারা নির্বাচনের তাগিদটা বারবার দিচ্ছিলেন। তারা বলছিলেন যে যতটুকু সংস্কারের প্রয়োজন, শুধুমাত্র নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করতে হবে, এইটুকু সংস্কার করে তারা নির্বাচনের অর্থাৎ গণতন্ত্রের পথে হাঁটার কথা বারবার বলে আসছিলেন। এবং দেখুন, সরকারের পক্ষ থেকেও কিন্তু বলে আসছিল যে নির্বাচন দেওয়া হবে, অর্থাৎ এই বছরের মধ্যে নির্বাচন দেওয়া হবে। প্রধান উপদেষ্টাও বলে আসছেন যে নির্বাচন এই বছরেই হবে বা এই বছরের পরের বছরের মাঝামাঝি সময় হবে। এমন পরিস্থিতিতে নতুন দল যে কথাগুলো বলে আসছে, যে তারা আগে গণপরিষদ চাচ্ছে, বা রিপাবলিকানের কথা বলা হচ্ছে, সেকেন্ড রিপাবলিকানের কথা বলা হচ্ছে, এখানে হচ্ছে বিএনপির সাথে তাদের একটি দ্বিমত তৈরি হয়ে গেছে। এবং বিএনপি যেটা বলছে যে গণপরিষদ একটি স্বাধীন দেশে, এরপর বিএনপির ভাষ্য আর কি, যে স্বাধীন দেশের পর গণপরিষদ এখন এতদিন পর, এই যে 7 মাস পার হয়ে গেছে, 7 মাস পর তারা আর গণপরিষদের কথাটা তারা রাখছে না। তারা বলছেন যে এটা হতে পারে না, এটা হচ্ছে সংবিধান পরিপন্থী, হচ্ছে না আর কি, সংবিধানের সাথে মিল হচ্ছে না। এবং নতুন সংবিধানের কথা যেটা বলা হচ্ছে, স্বাধীনতার পর একটা সংবিধান হয়ে গেছে। বিএনপির প্রশ্ন হচ্ছে, বিএনপির কথা হচ্ছে যে সংবিধান যা ছিল তা ঠিক আছে, কিন্তু সংবিধানটাকে কাটা ছেঁড়া করে
অর্থাৎ স্বৈরাচার সংস্কারের জায়গায় নিয়ে যাওয়ার কথা বলছি। স্বৈরাচার তাদের নিজেদের মতো করে সংবিধানটাকে তৈরি করে নিয়েছে, যে কারণে বিএনপি যেটা বলছে যে হ্যাঁ সংবিধানটাকে স্বৈরাচার যেটা করেছে সেখান থেকে সবকিছু সংস্কার করে নিয়ে এসে আমরা নির্বাচনের পথে হাঁটবো। অর্থাৎ যে সংবিধান সেই সংবিধানটাই থাকবে, সংস্কারে তারা সংবিধানটাকে পূর্বের জায়গায় নিয়ে যেতে বলছে, অর্থাৎ সংস্কার করতে বলা হয়েছে, যে কাটাছেঁড়াগুলো করা হয়েছে সেগুলো বাদ দিতে বলা হয়েছে। এরপর হচ্ছে অন্যান্য যে সরকার তাদের একটু দর্শকদেরকে একটু জানিয়ে রাখতেছে, বিএনপি তো এটিও বলছেন যে আসলে বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচনের আসলে কোনো প্রকার বৈরিতা থাকার কথা না, দুটি তো একসাথে হাঁটতে পারে। অর্থাৎ যদি নির্বাচন হওয়ার পর যে দলটি ক্ষমতায় আসবে সেই দলটিও তো এই বিচার প্রক্রিয়া নিশ্চয় থামিয়ে দিবে না, তারাও তো এই বিচারটি করতে থাকবে, যেহেতু বিচার এক ধরনের দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। চাইলে সম্ভবত 5-6 মাসের মধ্যে যেহেতু মানবতা বিরোধী অপরাধের মতো অপরাধ সংগঠিত হয়েছে সেটি আসলে মানে খুবই অল্প সময়ের মধ্যে বিচার করা সম্ভব নয়। তাহলে এটি লম্বা সময় ধরে বিচার করতে হবে। ধরেন আজকে 2 বছর 3 বছর পরে, তাহলে কি যে আশা আকাঙ্ক্ষা যে বয়ান তৈরি করে ওই সাবেক সরকারকে হটিয়ে দেওয়া হয়েছে, তাহলে অর্থাৎ একটি নিরপেক্ষ সরকারের জন্য একটি গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য, গণতান্ত্রিক সরকার ব্যবস্থার জন্য জনমানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্যই তো আসলে আমরা আন্দোলন করেছিল সাধারণ জনগণ। তাহলে সে আশা আকাঙ্ক্ষারও তো প্রতিফলন ঘটবে না যদি নির্বাচনটি দেরিতে হয় বা 2 বছর পরে হয়, তাতে একই রকম একটা ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে আমাদেরকে। ব্যাপারটা তো এরকম হতো। আর বিচার প্রক্রিয়ার সাথে তো নিশ্চয় নির্বাচনে বাধা থাকার কথা না, নির্বাচন হয়ে গেলেও তো সে বিচার প্রক্রিয়া টেনে নেওয়া সম্ভব। দেখুন, নতুন যে দল গঠন করেছে, যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দান করেছেন, তারা যে কথাটা বলছেন, তারা যেটা বলছেন যে এখন যদি ইলেকশন হয়, অর্থাৎ নির্বাচন দেওয়া হয়, আরেকটি সরকার যদি আসে, তাদের ভাষ্য, তাদের মতে স্বৈরাচার আবার একটা জায়গা করে নেবে। স্বৈরাচার যে কোনোভাবেই হোক আবার এসে বসবে, অর্থাৎ সংস্কার করা হয়নি তাদের, সেটা আর কি ধারণা। সেই জন্যই তারা আগে চাচ্ছে যে সংস্কার এবং বিচার প্রক্রিয়া শেষ করতে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বিচার প্রক্রিয়া, আপনি যেমনটি বললেন, বিচার প্রক্রিয়াটা শেষ করতে করতে হয়তো হাসিনার ফাঁসির কথা বলছেন আপনারা, ফাঁসি দিতে গেলে হয়তো অনেক সময় দীর্ঘ একটা প্রসেসিংয়ের ব্যাপার রয়েছে, রাষ্ট্রের ব্যাপার রয়েছে, তারপর কিন্তু সেখানে ইলেকশন। কিন্তু এইখানেই বিএনপির সঙ্গে নতুন যে দল আসছে নাগরিক পার্টি, তাদের সঙ্গে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। যেমন সালাউদ্দিন আহমেদ সাহেব অর্থাৎ কালকেও বলেছেন উনি যে নাগরিক পার্টির সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে, তাদের সঙ্গে তাদের কথা বলা হচ্ছে, গণতন্ত্রের একটি পার্ট এটি, এই পার্ট হিসেবে তাদের সঙ্গে কথা হচ্ছে, সমস্ত কিছুই হচ্ছে। কিন্তু এই গণপরিষদ বা সংস্কার বা নির্বাচন পেছানো এসব বিষয়ে তাদের সাথে কোনো আসলে মিল নেই। তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে দেশের স্বার্থে এবং রাষ্ট্রের স্বার্থে বিএনপি যেটা বলছে যে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করা হোক এবং সংসদ আসুক, সেই সংসদের মাধ্যমে বাকি যে সংস্কারগুলো রয়েছে, যে সংস্কারগুলো করতে হবে, সেই সংস্কারগুলো করতে হবে এবং সংবিধানের যে পরিবর্ধন যেগুলো কাটাছেঁড়া করা হয়েছে সেগুলো সংযোজন করা হবে। এইটা হচ্ছে বিএনপির কথা। কিন্তু এই নতুন দল বা এর সঙ্গে আরও বেশ কয়েকটি দল তাদের সঙ্গে যুক্ত আছেন বা তারা অপোজিশন থেকে বলছেন যে না, আগে হচ্ছে আপনার সংস্কার, বিচার এবং তারপরে হচ্ছে বিচার শেষ হবে, গণপরিষদ হবে, গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান আসবে, অর্থাৎ এই সংবিধানটাকে বাতিল করা হবে, নতুন সংবিধান আসবে, তারপর তারা হচ্ছে নির্বাচন। কিন্তু দর্শকদের মনে তো আরো প্রশ্ন জাগতে পারে, যা আমরা তো আন্দোলন করেছিলাম যে আসলে যে এই ধরনের শাসন ব্যবস্থা, আমার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক ধরনের শাসন ব্যবস্থা আসবে, গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন হবে, সেই জন্যই তো জনগণ আন্দোলন করেছিলেন। তো জনগণের মনের মধ্যেও তো এক ধরনের প্রশ্ন জাগতে পারে, তাহলে কেন যারা আন্দোলনের প্রধান ভূমিকা পালন করেছিলেন তারাই কেন নির্বাচনকে বারবার পিছিয়ে দিতে বলেছেন? আরেকটি ব্যাপার যেটি আপনি বলছিলেন একটু আগে, হয়তোবা যারা হচ্ছে ছাত্র জনতার যে দল বা ছাত্র জনতা, তারা হয়তো সন্দেহ করছেন যে দলটি ক্ষমতায় আসবে সে দলটি হয়তো বা সংস্কারের দিকে যাবে না। এখন আমাদের মধ্যেও যে প্রশ্নটি আসলে যাচ্ছে, যেটি হচ্ছে যে দলগুলো এতদিন পর্যন্ত বঞ্চিত হয়েছে, তারাই তো মূলত আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, তারাই তো এই সংস্কারগুলো চাচ্ছে। বিএনপিও নিশ্চয়, আমি যদি ভুল না করি, 31 দফা দিয়েছেন যে সংস্কারের জন্য, তারাও সংবিধান সংস্কারের পক্ষে। তাহলে এই সন্দেহের জায়গাটা কি আসলে কি যৌক্তিক, নাকি হচ্ছে ধরেন যেটি জনমানুষ বলছেন যে আসলে যে ছাত্র জনতার যে দল গঠন করা হয়েছে সেই দল হয়তো বা ক্ষমতায় আরোহণ করতে পারবে না ভোট হলে, এই ধরনের কোনো শঙ্কা থেকে কি তারা আসলে এই ভোটের বিরোধিতা করছেন কিনা, যে না ভোটটা যতটুকু পিছিয়ে দেওয়া যায়। বিএনপিও তো আবার অভিযোগ করছে, দর্শকেরাও নিশ্চয় জানেন, পত্রপত্রিকা আমরা দেখছিলাম যে আসলে যত ভোট পেছানো হবে গণতান্ত্রিক পথে এক ধরনের বাধা তৈরি হবে এবং সেই সাথে যে এক ধরনের আবারও মেকানিজমের মতো কোনো কিছু ঘটতে পারে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, যেটা আগে আমরা শুনছিলাম, এরকম শঙ্কাও তো বিএনপির মধ্যে আছে। এই যে যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোর মধ্যে এক ধরনের
বিভাজন কি তৈরি হয়ে যাচ্ছে? দেখুন, বিভাজন এক ধরনের তৈরি হয়ে গেছে অলরেডি। এই নির্বাচন, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে নতুন পার্টি যারা, এরা আশঙ্কা করছে যে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে যে দল ক্ষমতায় আসবে, ধরুন কেউ ক্ষমতায় আসলো, যেই ক্ষমতায় আসুক, বিএনপি আসুক, জামায়াতে ইসলাম আসুক বা আদার্স অন্য কেউ আসুক, তো যারা ক্ষমতায় আসবে তারা কি করবে? তারা কি এই স্বৈরাচারকে আবার তাদেরকে সেই আসনে বসাবে কিনা? যেমন নাগরিক দলের পক্ষ থেকে বলা হয়েছে, নাগরিক যে পার্টি নতুনটা হয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে হাসিনার কি হবে, নির্বাচন হবে, তারা বলছে। কিন্তু দর্শকদেরকে একটু জানাতে চাই আমরা, যেটা হচ্ছে বিএনপি তো বলছে যে বিচার হবেই, যে নির্বাচন হয়ে গেলে বিচার প্রক্রিয়া থেমে যাবে বা বন্ধ হয়ে যাবে, এটি তো নয়। কিন্তু আবার জাতীয় নাগরিক পার্টি থেকেও বারবার বলা হচ্ছিল, কোনো না কোনোভাবে তারা ইঙ্গিত দিচ্ছিলেন যে হয়তোবা আওয়ামী লীগ আবারও বিএনপির কাঁধে ভর করে ফিরে আসতে পারে। আসলে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আপনি দেখবেন যে প্রতিটা দলে একবার না একবার করে ক্ষমতায় এসছে, বড় যে রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, বা জাতীয় পার্টি অন্যভাবেও আসছে, জামাতও আসছে, তাদের সঙ্গে জোট করে করে ক্ষমতা ছিল। তো সবাই যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু সবার যে ক্ষমতাকালটা সবাই আমরা দেখেছি। এরা সবাই, অর্থাৎ যে এরা যেটা চাচ্ছে আর কি, তাদের আশঙ্কা যে এর আগেও তো এরা ক্ষমতা ছিল, তো আবার যদি ক্ষমতায় চলে আসে, আবার ক্ষমতায় আসার পর তারা কি তাদের যে আকাঙ্ক্ষাটা আছে বা যে উদ্দেশ্যে তারা এই গণ অভ্যুত্থানটা ঘটিয়েছে সেই উদ্দেশ্যটা কি পূরণ হবে কিনা। তারা যেটা চাচ্ছে যে একটা পিওর গণতন্ত্র চাচ্ছে বাংলাদেশে, যে একটি গণতান্ত্রিক দেশ হবে, আর কোনো স্বৈরাচার বসবে না, বা যেই দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, জনগণের উপর যে অত্যাচার নিপীড়ন এটার হবে না। তারা যেটা চাচ্ছে, তারা এটার একটা নিশ্চয়তা চাচ্ছে, যে এই নিশ্চয়তাটা হচ্ছে যে এই দোসররা যাতে এমন একটা সংস্কার হবে, এই দোসররা যাতে আর না বসতে পারে, এই দোসররা যাতে আর ক্ষমতায় না আসতে পারে, দেশে না আসতে পারে, এবং এদের বিচারটা এইটার কতটা তাদের এটা একটা শতভাগ একটা নিশ্চয়তা চাচ্ছে, যে এটার নিশ্চয়তা দিতে হবে, তারপরে ইলেকশনে যেতে হবে। কিন্তু গণপরিষদ যে নির্বাচনের কথা তারা বলছেন, সেখানেও তো তাদের একটি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত পাইনি আমরা। যেটুকু আমরা দেখলাম, গতকালকেও একজন তাদের শীর্ষস্থানীয় নেতা সামান্তা শারমিন তিনিও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন যে তারা আসলে গণপরিষদ নির্বাচন একই দিনে চান। আবার নাহিদ ইসলাম বলেছিলেন যে গণপরিষদ নির্বাচনটি আগে হতে হবে। তাদের মধ্যেও তো এক ধরনের আসলে বিশৃঙ্খলার মতো পরিস্থিতি আছে। আরেকটি ব্যাপার একটু বলি, যেটি হচ্ছে আপনি তো বিএনপি লম্বা সময় ধরে হচ্ছে সংবাদ সংগ্রহ করছিলেন বা করছেন এখনো, তো বিএনপির যে এই মুহূর্তের যে অবস্থানগুলো, যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই আশা করেছিল যে বিএনপি একেবারে সঠিক জায়গায় নির্বাচনটি করবে, কিন্তু চাঁদাবাজি বা হচ্ছে তাদের বিভিন্ন ধরনের যে ব্যাপারগুলো আছে, যেটি অপোনেন্ট পার্টি বলা শুরু করেছে, অর্থাৎ তাদের যে দীর্ঘদিনের জোট, সেটিও তারাও বলছে, অর্থাৎ জামায়াত ইসলাম বলছে বিএনপি আসলে আওয়ামী লীগের মতো এক ধরনের আচরণ করছে, চাঁদাবাজি করছেন বা বিভিন্নভাবে। আপনি জানেন যে তাদের দলের লোকও নিজেদের মধ্যে যে অন্তকোন্দল, সেটিও আসলে বিএনপির মধ্যে আছে। যে ইতিবাচক পরিবর্তনটি কেন হয়নি? বিএনপি তো দীর্ঘ লম্বা সময় ধরে 15 থেকে 16 বছর ধরে হচ্ছে এক ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। সেই নির্যাতন থেকেও আসলে তারা কি এক ধরনের শিক্ষা নিতে পেরেছেন, বা একেবারে সুশৃঙ্খল রাজনীতি করা, গঠনমূলক রাজনীতি করা, সেই সাথে হচ্ছে দেশের জন্য রাজনীতি করা, সেটি আসলে সম্ভব হয়েছে কিনা, এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে আসলে শীর্ষস্থানীয় যে নেতা বিএনপির তারেক রহমান, আমরা যদি বলি বেগম খালেদা জিয়া, তারা তো দেশের বাইরে অবস্থান করছেন। এখন তো বিএনপির অনুকূলেই দেশের পরিস্থিতি, এরপরেও কেন তারেক রহমান আসলে দেশে ফিরে আসছেন না? মামলাও তো একেবারে অলমোস্ট শেষ হয়ে আসছে, তার বিরুদ্ধে যে সকল মামলাগুলো ছিল। আসলে একটি দলকে তিনি, এটা ঠিক আছে যে তিনি লম্বা সময় ধরে দেশের বাহিরে থেকে একটি দল ঠিকঠাকভাবে পরিচালনা করেছেন, তারপরে ব্যর্থতা তো অবশ্যই আছে। আপনি জানেন যে লম্বা সময় ধরে হাসিনা সরকারের যে পতন তারা চেয়ে আসছিলেন, সেখানে তারা আসলে একেবারে যৌক্তিক ভূমিকা পালন করেছেন কি করেননি, বা সেই সরকারকে হটাতে পেরেছেন কি পারেননি, সেটা তো আপনিও জানেন, আমরাও জানি, দর্শকেরাও জানেন নিশ্চয়। এখন পর্যন্ত কেন তিনি আসলে লন্ডনে বসেই দেশ পরিচালনা করতে হবে, বা কেন তিনি আসলে দেশে আসছে না? কেনই বা সে নিশ্চয় দর্শকেরাও জানেন, পত্রপত্রিকা আমরা দেখছি, তিনি নির্দেশনা দেখছেন, একদম খুবই এখন যে কথাবার্তাগুলো বলছেন, যে একজন পরিপক্ক যে নেতা যে কথা বলে সেই কথাগুলো বলছেন, তারপরেও তো সে লন্ডন থেকে একটা দলের হাল ধরা বা হচ্ছে একেবারে নিয়ন্ত্রণ করতে পারা চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের যে অনিয়মগুলো, সেটিও তো সঠিকভাবে পারছেন না বলেই নিশ্চয় জামায়াতে ইসলাম তাদের বিরুদ্ধে বারবার প্রশ্ন তুলছেন। ব্যাপারটা দেখুন, যে গণপরিষদের কথা আপনি বললেন, এই গণপরিষদের ব্যাপারটা হচ্ছে যখন একটি দেশ স্বাধীন হয় নতুন করে, তারপর হচ্ছে গণপরিষদ ইলেকশন হয়, তারপরে সেখান থেকে সংবিধান বা অন্যান্য কিছু তৈরি হয়। এই ব্যাপারে আমরা বেশ বিশেষজ্ঞের সঙ্গে আমরা কথা বলেছি, বিভিন্ন পত্রপত্রিকা চলে আসছে বিশেষজ্ঞদের মতামত। তারাও যেটা বলছেন যে এখন গণপরিষদ নির্বাচন সম্ভব না। এক কথায় তাদের ভাষ্য হচ্ছে যে এতদিন পর, অর্থাৎ গণ অভ্যুত্থানের পর হলেও একটা কিছু
হয়তো বা হতে পারত, কিন্তু এতদিন পর এইটা আর সম্ভব না গণপরিষদ নির্বাচনের ব্যাপারে। এরপরও কেন যেন নাগরিক পার্টি বা নতুন যে দলগুলো আসছে তারা এই গণপরিষদ নির্বাচনের ব্যাপারে এতটা উদ্গ্রীব। আসলে এইটা সম্ভব না, বিশেষজ্ঞরাও বলছেন আর কি। আর আপনি যেহেতু এখন আসছেন বিএনপির পক্ষের কথা, যে বিএনপির হাইকমান্ড দুইজনই লন্ডনে কেন, আপনি জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তাকে কারাগারে রাখা হয়েছিল, একটি পরিত্যক্ত ভবনে রাখা হয়েছিল, সাথে একটি বিল্ডিংয়ে, যেখানে এমন আমরা শুনেছি যে রাত্রে ইলেকট্রিসিটি চলে গেলে 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে সেই ইলেকট্রিসিটি আসতো। অর্থাৎ তার উপরে যে নির্যাতনটা চালানো হয়েছিল, বর্বরতা চালানো হয়েছিল, ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, তিনি বেশ কিছু জটিল রোগে ভুগছেন, সেটা ভালো করেই জানেন। তারপর ওনাকে রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারের পক্ষ থেকে ওনাকে সাহায্য সহায়তা করা হলো বিদেশে পাঠানোর জন্য। এরপর উনি বিদেশে যান এবং সেখানে উনি চিকিৎসা নিচ্ছেন, এখনও উনি চিকিৎসারত। হ্যাঁ, চিকিৎসারত বলা হয়েছে যে উনি সুস্থ, উনি দেশে আসার জন্য উদ্গ্রীব। ওনার চিকিৎসক কয়েকদিন আগে ব্রিফিং করেছেন এবং তিনি জানিয়েছেন যে উনি দেশে যেতে চাচ্ছেন, কিন্তু লন্ডনের চিকিৎসকরা যখন অনুমতি দিবেন তখন তিনি চলে আসবেন। আর অন্যদিকে তারেক জিয়ার ব্যাপারে তো আগে থেকেই জানা, তার উপরেও বেশ কিছু নির্যাতন ছিল। 11 সময় তার উপর শারীরিক টর্চার হয়েছিল। তারপর হচ্ছে ইলেকশনের পর উনি প্যারোলে মুক্তি পেয়ে চলে যান, ইলেকশনের আগে প্যারোলে মুক্তি পেয়ে চলে যান ওখানে। তারপর ওখানেই তিনি থেকে যান এবং সেখান থেকেই তিনি এখন তার দল পরিচালনা করে আসছেন। এবং যেটা আপনি বলছিলেন যে অনেকটা পরিপক্কতার পরিচয় দিয়েছেন উনি রাজনীতির ক্ষেত্রে। হ্যাঁ, উনি এই যে 16 বছর, আমি 16 বছরই বলবো, এই যে 16 বছর যে স্বৈরাচার যে বিএনপির উপর যে স্টিম রোলার চালিয়েছিল, দলকে ভাঙ্গার নানা কৌশল তারা করেছিল, দল কিন্তু ভাঙেনি। দলটাকে যে ঐক্যে ধরে রাখা, দলটাকে যে একটা সুতায় ধরে রেখেছিলেন, তারেক জিয়া ধরে রেখেছেন। এবং ওখান থেকে তিনি যে পরিচালনা করেছিলেন দল, বিভিন্ন আন্দোলন কর্মসূচি, হয়তো সবটা সফল হননি, কিন্তু গণ অভ্যুত্থানে কিন্তু বিএনপির বিশাল ভূমিকা রয়েছে। হ্যাঁ, পেছন থেকে বিএনপির বিশাল ভূমিকা রয়েছে। তারেক জিয়াও গণ অভ্যুত্থানকারী নেতাদের সঙ্গে কথা বলেছেন, তারাও কিন্তু স্বীকার করেছে। হ্যাঁ, তারাও স্বীকার করেছেন। এখন একটা পরিস্থিতি হয়েছে দেশে ফেরার। হ্যাঁ, উনি দেশে ফিরবেন, ওনার মামলাগুলো এক এক করে দূর হচ্ছে। আর কিছুটা হয়তো মা ছেলে, এমনও আমরা শুনতে পাচ্ছি যে মা ছেলে দুজন মিলেই, মা হয়তো সুস্থ হয়ে আসলে ওনারা দুজন মিলেই একসঙ্গে হয়তো দেশে ফিরবেন, এরকম একটি আমরা আভাস পাচ্ছি। তবে দ্রুত উনি দেশে ফিরবেন, হয়তো পরবর্তী ইলেকশনের আগেও আসতে পারেন, ঈদের পরেও উনি দেশে ফিরতে পারেন। বিএনপির তো এখন পর্যন্ত ঠিকঠাক মতো চাঁদাবাজিটি আসলে দেখুন আনোয়ার, এই চাঁদাবাজির ব্যাপারটা হচ্ছে যখন গণ অভ্যুত্থান শেষ হলো 5 আগস্ট, 5 আগস্টের দিন আপনার চোখে পড়েছে কিনা, পুরো রাজধানী শহরে কিন্তু একটা লুট তরাজ চলছিল। এমন বিভিন্ন হোটেল, বিভিন্ন রেস্তোরাঁ ভাঙচুর হয়েছে, বিভিন্ন অফিস ভাঙচুর হয়েছে, যেভাবে পেরেছে দখল করেছে। বিএনপির যে অভিযোগটা আসছে, বিএনপির নামে যে অভিযোগটা আসছে, বিএনপির অনেক নেতা কর্মী চাঁদাবাজি করেছে। হ্যাঁ, করেছে, এটা যে করেনি তা না। বিএনপির অনেক নেতাবাজি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে। তারা ব্যাংক, বিভিন্ন অফিস, বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল লুটপাটও করেছে। এগুলো বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী আর কি, সিনিয়র লিডার বা হচ্ছে মধ্যম সারির লিডারও না। তো এদের বিরুদ্ধে কিন্তু পরবর্তীতে এদের বিরুদ্ধে হাইকমান্ড যথেষ্ট ব্যবস্থা নিয়েছে এবং অনেককে দল থেকে বহিষ্কার করেছে, এমনকি সাধারণ সদস্য পদ থেকেও তাদেরকে বের করে দিয়েছে। একদম মানে দল থেকেই তাদেরকে বের করে দিয়েছে। এবং এটা শুধু রাজধানী না, সারা বাংলাদেশে এই অবস্থাটা ঘটেছে। এবং ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়নের যেও একটি মানে ছোটখাটো নেতা যে বা কর্মী, সেও যদি এই ধরনের ঘটনা কোনো রকমের ঘটনা ঘটাইছে বা ঘটে ফেলছে, বা এই জিনিসটা যদি আপনার বিএনপিতে যখন আসছে, কেউ যদি কমপ্লেইন করেছে, সেটা হাইকমান্ড পর্যন্ত চলে গেছে, সঙ্গে সঙ্গে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আর একটা জিনিস আনোয়ার, যে আপনি জানবেন কিনা, নির্বাচন নিয়ে যেহেতু আমরা অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, নির্বাচন বিষয়ে, নির্বাচন আসছে, নির্বাচন কেমন হবে বা কি হবে, গণপরিষদ হবে, অনেক ব্যাপার নিয়ে আমরা কথা বলছিলাম। তখন ভোট দেওয়ার ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভোট আসছে বা ভোট হবে, আমাদের জনগণের যে একেবারে কনসার্ন সেটা হচ্ছে একটু সুষ্ঠু ভোট দেয়া। আমরা তো ধরেন যারা তরুণ ভোটার ছিল, তারা নিশ্চয়ই এখন যারা ভোটার হয়েছে বা যাদের বয়স 22-23 বছর হয়েছে বা 25 বছর হয়েছে, তারা ঠিকঠাক মতো ভোট দিতে পারেনি। তারা ভোট নিয়েই তো মানুষের মনের মধ্যে এক ধরনের আশা আকাঙ্ক্ষা থাকে যে ঠিকঠাক মতো ভোট দেওয়ার জন্য। আপনি নিশ্চয়ই এটিকে বলতে চাচ্ছেন যে নির্বাচন কমিশন আসলে
ভোট দেওয়ার ব্যাপারে বা নিরপেক্ষ ভোট হওয়ার জন্য কি কি পদক্ষেপগুলো নিচ্ছে, একই সাথে যারা বিদেশে অবস্থান করছেন তাদের আসলে ভোট দেওয়ার প্রক্রিয়া কি হবে সেটি নিয়েও তো নির্বাচন কমিশন বেশ তৎপরতা চালাচ্ছেন। আরেকটি ব্যাপার রাশেদুল কাদের বলি, সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বা সেইভাবে এগিয়ে যাচ্ছে। একই সাথে তারা গতকালকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, দর্শকদেরকে একটু জানিয়ে রাখা ভালো, প্রধান উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নির্বাচনের হুইসেল বাজিয়ে দিয়েছেন। অর্থাৎ সেই ডিসেম্বরকে ধরেই নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন ধরনের হচ্ছে কার্যক্রম তারা পরিচালনা করছেন এবং তারা ভোটটা কিভাবে নেবেন বা কি হবে সে বিষয়ে কিন্তু তারা যথেষ্ট প্রস্তুতি নিচ্ছেন। এবং বিদেশ থেকে যে আমাদের অনেক ভোটার রয়েছে, বিদেশে অনেক প্রবাসী রয়েছেন, তারা কিভাবে ভোটার দিবেন, আগে একটা সিস্টেম ছিল যে পোস্টালের মাধ্যমে ভোট দিতে, কিন্তু এই পোস্টালের মাধ্যমে তারা যেটা বলছে, নির্বাচন কমিশন যেটা বলছে যে পোস্টালের মাধ্যমে যে ভোটটা আসে সেই ভোট পড়ে না, মানে আসে না, সে ভোটটি হয়তো এসে পৌঁছায় না বা তারা হয়তো দিতে উদ্বুদ্ধ হয় না ভোটটি। কিন্তু এবার তো প্রক্সি ভোটের কথাই বলছিলেন নির্বাচন কমিশন। তো সেই প্রক্সি ভোটে তো ধরেন বিদেশ থেকে কেউ একজন, দর্শকদের একটু জানি নাকি, তারা হচ্ছে তাদের একজন প্রতিনিধিকে নমিনেট করবেন, তখন সে হচ্ছে যেদিন বাংলাদেশে ভোট হবে সে ভোটের দিন আসলে তার নির্ধারিত প্রতিনিধিটি হচ্ছে সে ভোটটি দিবেন। এখন ধরেন তার এই জায়গায় যে সংখ্যাটি হয়তো সবাই মধ্যে কাজ করবে, আমি ধরুন আপনাকে আমি দেশের বাইরে থেকে আমি আপনাকে বললাম যে আমার ভোটটি আপনি দিবেন, বা আমি যদি বলি তখন তো আপনি তো আপনার পছন্দে ভোটটি দিয়ে দিতে পারেন। যে আমি হয়তো আপনাকে বললাম ঠিক আছে আমার ভোটটি আপনি একটি নির্দিষ্ট দল এই দলকে দিবেন, আপনি তো অবশ্যই পছন্দে বি দলকে দিয়ে দিলেন, সেটা তো না, এটা তো বিশ্বাসের উপরে কাজ করবে। কারণ আমি যখন বাইরে থাকবো, নির্বাচন কমিশনও সেই প্রক্রিয়াটি অনুসরণ করবে এবং আইনগত একটা ব্যবস্থাও তারা নেবে। যে ধরুন আমি প্রক্সি দিচ্ছেন আপনি, তখন ভোটটা আপনি কিভাবে দিবেন, এখন আপনি যে প্রক্সি দিচ্ছেন আপনি আমার মনোনীত প্রার্থী কিনা, এটাও অবশ্যই কোনো ব্যাপারটা হয়তো ঠিকঠাক করবে, কাগজপত্র হয়তো সব ঠিক করে আইনগত দিকটা। এটার জন্য নিশ্চয়ই আমাদেরকে অপেক্ষা করতে হবে আসলে কোন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় নির্বাচন কমিশন, সেটা একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে ইভিএম এর কথা তো আপনিও জানেন আমিও জানি, বেশ দর্শকদেরকে অবশ্যই জানিয়ে রাখা উচিত আমাদের। যে একটু বলে রাখি যে ইভিএম এর যে কথাটা বললেন, আমি ইভিএম এর একটি কভার করতে গিয়েছিলাম উত্তরবঙ্গের গাইবান্ধা গিয়েছিলাম আমি ইভিএম এর কভার করতে। তো ভোট দিয়ে বের হয়েছে, তো ভোট দিতে যাচ্ছে, ওকে এখন নিয়ে যা বলা হচ্ছে যে সবুজ বোতামে টিপ দে। অর্থাৎ সবুজ বোতামে টিপ দিলে কোথায় চলে যাচ্ছে, নৌকায় চলে যাচ্ছে। ও নিজেও জানে না যে ও কোথায় ভোটটা দিচ্ছে। তো ইভিএম আসলে জিনিসটা ছিল এই। আর ইভিএম নিয়ে তো ব্যাপক সমালোচনা রয়েছে সারা দেশ জুড়ে। তো এইবার যতদূর শুনছি যে ব্যালটে আমরা যে ভোট দিয়েছি এটার ভিতরে একটা কিন্তু উৎসবও কাজ করে, বেশ একটা আনন্দও কাজ করে। ব্যালটে আমি নিচ্ছি, ব্যালট নিচ্ছে, ভোটাররা ব্যালটের ভিতর ছিল মারছে, বেশ একটা উৎসবও কাজ করে। তো এখন সব মিলে এখন দেখার বিষয় আসলে যে সুষ্ঠু নির্বাচন, যে বয়ান তৈরি করে আসলে আমাদের হচ্ছে লম্বা সময় ধরে বঞ্চিত হয়েছিল মানুষজন, যে ভোট দিতে পারেনি। হয়তো আমরা অপেক্ষা করতে হবে ডিসেম্বর বা মার্চ বা জুন, যে কোনো যখনই ভোট হোক তখন তাদের ভোটাধিকারটি আসলে যেন প্রয়োগ করতে পারে। আসলে কিন্তু আরেকটি ব্যাপার, জাতীয় যে পরিচয়পত্র, সেখানে আপনি নিশ্চয়ই শুনেছেন একটি বিষয়, যে একজন লোকের একাধিক স্ত্রী থাকলে তাদেরকেও আসলে জাতীয় পরিচয়পত্রে অন্তর্ভুক্ত করা এক ধরনের বিধান তৈরি করার আর নীতিগত এক সিদ্ধান্তই বলা যায় নেওয়ার চেষ্টা করা হচ্ছে বা হবে। আসলে ব্যাপারটি আসলে কি ভালো দিক, আমার মতে এটি একটি ভালো দিক আইনগতভাবে। যে ধরেন কথায় যদিও আমার একটাই স্ত্রী, আমার কিন্তু বেশি না, তো ধরুন আমার একাধিক স্ত্রী রয়েছে, আমি এখন আমার কোন স্ত্রীকে আমি সেখানে সংযুক্ত করলাম, বা আমার সেই স্ত্রী মনে করেন যে আমার প্রথম যে ওয়াইফ রয়েছে আমি তাকে হয়তো সংযুক্ত করলাম, বাকিগুলোকে করলাম, তারা কিন্তু পরিচিতি পাচ্ছে না যে তারা আমার স্ত্রী। তো এইটা আমার মতে আর কি, এটা করাটা আমার মনে হয় ভালো আইনগত দিক থেকে বা হচ্ছে নাগরিকত্বের দিক থেকে বা দেশীয় একটি এটি হয়তো যারা একাধিক বিয়ে করেছে বা এই ধরনের সমস্যা আছে সেই সমস্যা থেকে উত্তরণের জন্য একটি ভালো পথ হতে পারে। আমরা ইভিএম এর কথা আরেকটু ফিরে যেতে চাই। আসলে যে ইভিএম গুলো কিনা হয়েছিল তাহলে তো রাষ্ট্রের কোটি কোটি টাকা, সেটা তো অকেজো হয়ে পড়েই থাকবে। যে এই কোটি টাকা হচ্ছে আসলে অপচয় হয়েছে, তো তাদেরও তো আসলে আমার মনে হয় এই প্রকল্পের সাথে কোনো অনিয়ম হয়েছে কিনা বা কেন এই ইভিএম মেশিনটা আনা হয়েছিল, বা যারা হচ্ছে বিগত গেল সরকারের ব্যাপারে তাদেরও তো নিশ্চয়ই আইনের আওতায় আনা উচিত। এটা নিয়ে তো একেবারে যৌক্তিক একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত বলে আপনার কি মনে হয়? বা এটা দেখুন, এটা কিন্তু প্রথম দিকে তখনকার যে রাজনৈতিক দলগুলো ছিল
বিশেষ করে বড় দল বিএনপি, তারা কিন্তু বারবার বলে আসছিল যে ইভিএম যখন সারা বিশ্বে ইভিএম উঠিয়ে দেওয়া হচ্ছে এবং পার্শ্ববর্তী দেশ, যে আমাদের বন্ধুপ্রতিম দেশ বলা হয় বা শেখ হাসিনা যেখানে পালিয়ে আছেন, তারাও কিন্তু ইভিএমে নাই, তারাও ইভিএমে ছিল না বা নেই। তো বারবার করে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই যে জনগণের টাকা, জনগণের অর্থ ব্যয় করে যে এই ইভিএম মেশিন, এবং আমরা এটাও জানতে পারছিলাম যে এই ইভিএম মেশিনের অনেকগুলো নাকি নষ্ট ছিল। তো এই যে এই ইভিএম মেশিনগুলো নিয়ে আসা হয়েছিল, এটা সম্পূর্ণ একটি অর্থ লোপাটের ব্যাপারে নিয়ে আসা হয়েছিল, আর হচ্ছে নিজেদের ক্ষমতাটাকে ধরে রাখার জন্য। অর্থাৎ ইভিএম মানেই তো হচ্ছে ভোট জালিয়াতি। তো তখনকার আমাদের দেশের প্রেক্ষাপটে ইভিএম মানে তখন তারা যেটা করেছে। আমি নিজেও সংবাদ সংগ্রহ করেছি, যেহেতু এদেশের মানুষ এখনো একেবারে শতভাগ শিক্ষিত শ্রেণী গড়ে ওঠেনি। রাশেদুল কাদের, আপনিও আমরা একসাথেই তো সংবাদ সংগ্রহ করেছিলাম ইভিএম এর যে নির্বাচনগুলো হয়েছে। এই যে তার মানে ইভিএম এ ভোট দিতে গিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, অর্থাৎ আপনি যেটা দেখেছেন, যে বলেছেন যে একজন ভোট দিচ্ছে, আসলে তার ভোটটি কোথায় গেছে সেটি আসলে তিনি ঠিকঠাক জানতে পারেননি। আমি যে ব্যাপারগুলো খুব বেশি লক্ষ্য করেছিলাম, কোনো একটা ইভিএম মেশিন নষ্ট হয়ে গেছে, পরে আরেকটা লাইনে এসে দীর্ঘ একটি জটলা তৈরি হয়েছে। একজন ব্যক্তি হচ্ছে সে আসলে কিভাবে মেশিনটি অপারেট করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ, সে মানুষটি আসলে অনেক কিছু মিলছে জানেন না, এবং হয়তো কারো সহযোগিতা নিতে হচ্ছে বিভিন্নভাবে। যে ইভিএম এর যে সমস্যা, অর্থাৎ মানুষকে প্রস্তুত না করে বিগত সরকার, আপনি যেটি বলছিলেন যে শুধুমাত্র নিজেদের অনুকূলে হচ্ছে বা নিজেদের স্বার্থে আসলে ভোট যেন পরে বা এক ধরনের মেকানিজম যেন তৈরি করতে পারে, সেজন্য ইভিএম মেশিনটি আসলে মোদ্দা কথা এটা একটি হচ্ছে ভোট জালিয়াতির মেশিন ছিল, যে সে কিভাবে মানে ক্ষমতায় থাকবে, তার পক্ষে ভোটগুলো নিয়ে আসবে, কিভাবে করবে, এটা ছিল একটি ইভিএম না বলে ভোট জালিয়াতি মেশিন বললেই। তাহলে নিশ্চয় যে যারা হচ্ছে জালিয়াতির সাথে জড়িত ছিল বা ইভিএম মেশিন আসলে ক্রয় করা হয়েছে, এখনো তো সেটা অকেজো পড়ে থাকবে। দেশের বা আপনার জনগণের টাকা বা অর্থের অপচয় করেছে, তাদের আসলে অনুসন্ধান করে আসলে তাদেরও বিচারের মুখোমুখি করা উচিত। অবশ্যই সরকারের উচিত হবে যে স্বৈরাচার যে চলে গেছে, যে পতিত সরকার যে চলে গেছেন, তারা তাদের জন্য, তাদের রক্ষার জন্য যে অপচয়গুলো করেছেন জনগণের পকেটের টাকা থেকে, আমাদের যে টাকাগুলো তারা নিয়ে যে এইভাবে ব্যবহার করেছেন শুধুমাত্র নিজেদের জন্য, নিজেদের স্বার্থে, প্রতিটি খাত, প্রতিটি ক্ষেত্র পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে এবং তাদের সমস্ত কিছু বের করে এদের বিচার করা উচিত। এবং এটা বিচার করা উচিত, অবশ্যই বিচার করা উচিত, দেশের সাথে বিচার করা উচিত। আর আপনি যেহেতু ইভিএম এর কথা বললেন, আমি একটু আগেও বললাম, আবারও বলছি, আসলে ব্যালটের উপরে ভোট হয় না। ভোট প্রদান ব্যালট ছাড়া ভোট প্রদানটা মানে ঠিকঠাক উৎসব হয় না আর কি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর সবচেয়ে বেশি যে জায়গাগুলো অবনতি ঘটেছে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে, এবং সেই সাথে কিছুদিন দ্রব্যমূল্য নিয়েও হচ্ছে এক ধরনের মানুষের কষ্ট ছিল, সেটি থেকে হয়তো বা একটু একটু করে তারা লাঘব করার চেষ্টা করেছে। এরকম যেন দ্রব্যমূল্য মোটামুটি খুব বেশি না হলেও তেল ছাড়া বা দুই একটি পণ্য ছাড়া কিছুটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে, জনমনে এক ধরনের স্বস্তি আছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ঠিকঠাক মতো নেই। তো আপনি একটু জানিয়ে রাখি, স্বরাষ্ট্র যে উপদেষ্টা, তিনি গতকালকেও ভোর রাতে বা মধ্যরাতে উনি পরিদর্শন করছেন বিভিন্নভাবে। দেখুন, এই আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যখন বলছেন, তখন একটু বলে রাখি যে গণ অভ্যুত্থানের পর 5 আগস্ট থেকে দেশ কিন্তু সরকারবিহীন ছিল কয়দিন? প্রায় 3 দিন। তো এই দেশ প্রায় 3 দিন সরকারবিহীন ছিল। তখনও কিন্তু মানে কিছুটা হয়েছে। তারপরে সরকার গঠন হলো। সরকার গঠন হবার পর থেকে আমরা যতদূর মানে আমরা এর আগেও দেখে আসছি যে অন্তর্বর্তী সরকার বলুন বা তত্ত্বাবধায়ক সরকার বলুন বা আর্মি শাসিত সরকার বলুন, অন্য কোনো এই ধরনের যে সরকার আসে, তখন কিন্তু দেশে একটা কঠোর অবস্থান আসে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে সমস্ত কিছু কিন্তু একটু আয়ত্তে চলে আসে। তো এই সরকার ক্ষমতায় আসার পর মানে কেমন যেন মানে সব কিছুতে একটু গা ছাড়া ভাব, মানে অর্থাৎ বিশেষ করে এই যে আইন শৃঙ্খলা, যে আপনি আইন শৃঙ্খলার কথা বললেন, যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে আগস্টের পর থেকে, সরকার গঠন হওয়ার পর থেকে এমন মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। বেশ কিছু হত্যা, খুন, ধর্ষণ, তারপরে ডাকাতি, ছিনতাইকারী এখন আবার বেড়ে গেছে। রমজান আসছে, ঈদ আসছে, এখন যেটা বাড়ছে এটা মানে আরো অসহনীয় অবস্থায় বেড়ে গেছে। হচ্ছে আপনার ব্যবসায়ী তার বাসা থেকে বের হয়ে আসছে, দোকান থেকে বের হয়ে আসছেন, বাসার সামনে তাকে গুলি করা হচ্ছে, স্বর্ণ কেড়ে নিয়ে আসা হচ্ছে। বনশ্রীতে ঘটনা ঘটেছে, মিরপুরে ঘটনা ঘটছে, মোহাম্মদপুরে ঘটনা ঘটছে, আপনার আশেপাশে, চোখের আশেপাশে দেখুন, সব জায়গায় ঘটনা ঘটছে। সন্ধ্যার পর রাত 9টার পর, রাত 9টার পর আপনি, আমি বা আমরা যারা বাইরে কাজ করি, আমরা
বিশেষ করে আমাদের তো অনেক রাত হয়, আমাদের ভিতরে একটা মানে ভয় আতঙ্ক কাজ করে যে আমি অফিসটা পার হবো, কিভাবে পার হবো, পাশে কেউ আছে কিনা, আবার সবকিছু কেড়ে নেবে কিনা। অনেকেই দেখবেন, অনেকের সঙ্গে কথা বলে দেখবেন যে অনেকে একটা ভীত পরিস্থিতির ভিতরে আছে। এটা আসলে আমরা তো মাঠে ঘাটে যাই, আমরা নিশ্চয়ই এর মধ্যে দেখুন এই যে ছোট বাচ্চাটা, এই যে ছোট্ট একটা শিশু আছে, এই শিশু ছোট্ট একটা শিশু, তাকে পর্যন্ত ধর্ষণ করা হলো, সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিন্তু সরকার কেন সরকার শুধু বলছে যে হ্যাঁ তারা ব্যবস্থা নিচ্ছে, তারা এটা করছে, তারা ওটা করছে, তারা আপনার যৌথ বাহিনী নামাচ্ছে, তারা অ্যারেস্ট করছে, তারা অভিযান চালাচ্ছে, দৃশ্যমান তো দেখছি না। হ্যাঁ, সেটা এটা কি সরকারের দৃশ্যমান হওয়া উচিত না যে এই পরিস্থিতিটাকে, মানে ভাই আমাদের তো সবারই জীবনে নিরাপত্তা একটা চাই, আমরা চাই নিরাপত্তা চাই, এটা তো সবারই মানে সরকারের উচিত একটা কঠোর অবস্থানে আসা। স্বরাষ্ট্র উপদেষ্টা তো প্রতিনিয়ত এখন এসে তিনি একদম ভোর রাতেও থানাগুলা পরিদর্শন করছেন বা উনি কঠোর হওয়ার নির্দেশনা দিচ্ছেন। তাহলে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা জড়িত রয়েছে তারা সম্ভবত এই ঠিকঠাক মতো কাজ করছে না। এটা কি এরকম? আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি। আমি যখন গতকালকে প্রেস সেক্রেটারি অর্থাৎ প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন, তিনি সেখানে একটি তথ্য দিয়েছিলেন অনেকগুলো তথ্যের মাঝখানে। সেটি বলছেন যে জাতীয় পাঠ্য বই যেটি আসলে এই যে এখন পর্যন্ত হাতে পৌঁছায়নি, অর্থাৎ এক ধরনের যে সাবেক সরকারের যে দোসর বলি বা যারা যে কর্মকর্তা বলি তারা চেয়েছিলেন যে এই বইগুলো যেন জুন বা জুলাইতেও যেন না পায়, তখন দেশে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। অর্থাৎ এই কথাটি বলছে, অর্থাৎ এই যে সাবেক সরকারের লোকজন এখন পর্যন্ত ক্ষমতায় রয়ে গেছে বা পুলিশ প্রশাসনে নিশ্চয়ই আছে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় তো রয়ে গেছে। এই জন্যই কি আসলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার চেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকারের চেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক মতো নিয়ে আসার জন্য, এটি অর্থাৎ এই যে রিফর্ম না করার জন্যই তো সম্ভবত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক মতো দেখুন প্রথম থেকে কিন্তু বিএনপি বলে আসছিল, আমি আবার এই যে রাজনৈতিক দলের দিকে চলে আসলাম, ওরা কিন্তু প্রথম থেকেই বলে আসছিল সরকারের ভিতরে স্বৈরাচার বসে আছে, সরকারের ভিতরে স্বৈরাচারের দোসররা বসে আছে, সচিবালয়ে বসে আছে। এমনকি ওরা বিভিন্ন জায়গার স্পর্শগত জায়গার কথা বলছেন যে এসব জায়গাতেও বসে আছে। তা আমি যে বিচার পাবো না, কারণ ওখানে লোক বসে আছে। কার বসে আছে? স্বৈরাচারের লোক বসে আছে। তো আপনি সরকার গঠন করে বসে আছেন, আপনি দেশ চালাচ্ছেন, 7 মাস পার হচ্ছে, তাহলে আপনি বোঝেন না যে আপনার ভিতরে কে আছে? তা আপনাকে তো উচিত হবে যে এগুলোকে সরায় দেওয়াটা তো উচিত হবে। পুলিশ আছে, পুলিশের লোক আছে, ভালো কথা, পুলিশ সরাই দেন, আপনি পুলিশ সরাই দিয়ে আপনি লোক বসান। কিন্তু এখন বেশ কিছু যেহেতু ধর্ষণের মতো ব্যাপারটি সারা দেশে অনেকটা বেড়েছে, আসিয়ার কথা তো জানেন, একেবারে হৃদয় বিদারক একটি ঘটনা। তাদের অবশ্যই আমরা প্রত্যেকেই এই ঘটনার সাথে জড়িত মানুষজনের শাস্তি দাবি করি, আমরা সর্বোচ্চ শাস্তি হোক, এটাই তো জনমানুষের প্রত্যাশা। বা আমরা সংবাদকর্মী হিসেবে যদি ঘটনার সঠিকভাবে প্রমাণ হয় তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করি। পুলিশের পক্ষ থেকেও দর্শকদেরকে জানিয়ে রাখা দরকার যে বেশ কিছু পদক্ষেপের কথা এখন বলা হচ্ছে, যদিও এটি নিয়েও এক ধরনের প্রশ্ন উঠেছে। আপনি জানেন যে হেল্প সেন্টার যেটা 99999 ফোন করার পর জরুরি কোনো প্রয়োজন যে পুলিশ আসবে, কিন্তু তারা আরও একটি হেল্পলাইন তৈরি করার চেষ্টা করছে, যেটা হচ্ছে 333 সাথে আরেকটি 3 যোগ করা, তো 4টা 3-এ ফোন করার পর ধর্ষণের মতো কোনো ঘটনা ঘটলে বা নারী নির্যাতনের মতো কোনো ঘটনা ঘটলে তারা তড়িৎ ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু আমার যে প্রশ্ন জাগছে মনে বা দর্শকদের মনে বা জনগণের মনে এক ধরনের প্রশ্ন হচ্ছে, একটা তো হেল্প সেন্টার আছেই, তাদের পেছনেও তো এই ধরনের পুলিশ বা অন্যান্য রাই কাজ করে যে ফোন যখন পায় তাৎক্ষণিকভাবে তারা আরেকটা হেল্প সেন্টার তৈরি করলে এই সমস্যার কি আসলে সমাধান হবে? নাকি যারা যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে জড়িত তাদের এক ধরনের নীতি নৈতিকতা থাকা দরকার, এক ধরনের কাজ করার মনোবল থাকা দরকার? এই ব্যাপারটাই তো সবার আগে দরকার, যে দর্শনের মতো কোনো ঘটনা ঘটলে আমরা তড়িৎ ব্যবস্থা নিব। যদি ব্যবস্থা না নেওয়া হয়, ওই এলাকায় যে যারা আইন শৃঙ্খলার কাজে জড়িত ছিল তাদের বিরুদ্ধে উল্টা অ্যাকশনে যাওয়া উচিত। আর একটু বলে রাখি রাশেদুল কাদের, আপনি জানেন যে ধর্ষণের বিরুদ্ধে যে আইন রয়েছে, যে এক তদন্তের যে সময় রয়েছে, সরকারের তরফ থেকে এখন চেষ্টা করা হচ্ছে যে সে আইনটি অর্থাৎ তদন্ত করতে 1 মাসের বেশি সময় লাগতো, বিচার প্রক্রিয়া করতেও লম্বা সময় লাগতো, সেটি সরকার বলছে যে 15 দিনের মধ্যেই তদন্ত কাজ শেষ করতে হবে। আরেকটি ব্যাপার তারা বলেছেন যে তদন্ত কর্মকর্তা
মাঝপথে পরিবর্তন করা যাবে না এবং বিচার প্রক্রিয়াটি সম্ভবত 180 দিনের মধ্যেই শেষ করার কথা বলা হয়েছে। আসলে এই যে এগুলোর মধ্য দিয়ে তো এক ধরনের বার্তা দিচ্ছে যারা হচ্ছে এই ধরনের কাজে জড়িত তাদেরকে, যে না তোমরা এটি করলে তোমাদেরকে আপনি যে বলছেন যে বার্তা দিচ্ছে, এগুলোর মধ্যে থেকেও বার্তা দিচ্ছে। আপনি হেল্পলাইনের কথা বলছেন, 99 হচ্ছে, তারপর আবার 33 করার কথা বলছেন। ভাই এগুলো করুন, এগুলো আপনার প্রয়োজন আছে, আপনার আধুনিক যুগে এগুলো প্রয়োজন আছে, আপনি করুন, আপনি করতে নিষেধ করেনি কেউ, আপনি করুন। 99 ফোন করে অনেকে উপকারও যে পেয়েছে পায়নি তা না, 99 ফোন করে অনেকে উপকারও পেয়েছে। এগুলো করুন আপনি, ঠিক আছে করুন, কিন্তু আপনার যে আইন শৃঙ্খলা যে উন্নতি সেইটা তো আপনার নাই। আপনাকে তো আপনার ধর্ষণ কেন হবে, ওখানে ডাকাতি কেন হবে, ওখানে ছিনতাই কেন হবে? এই যে আইন শৃঙ্খলা ব্যবস্থা যে উন্নতি হয়নি, আমি আপনার সাথে আরেকটি একেবারে দারুণ উদাহরণ দিতে পারি। আমি সেটি সম্ভবত আপনিও জানেন, আমিও জানি। আমরা যখন আজকে থেকে ধরুন 20 দিন আগে বা তারও আগে সম্ভবত আমি নিজেও আমার সহকর্মীকে বলেছিলাম যে দেখে হিজবুত তাহরির, তাদের তো নিষিদ্ধ সংগঠন, তাদের আসলে দর্শন কি বা হচ্ছে সেটা ভিন্ন আলোচনা, তারা কিভাবে রাস্তায় আসলো সংগঠন। এখন আমার প্রশ্ন হচ্ছে লম্বা সময় ধরে পোস্টারিং করেছে, আপনি খেয়াল করেছেন নিশ্চয়, আমার যেহেতু চোখে পড়েছে নিশ্চয় 1 মাস আগে থেকে এটা তারা পোস্টারিং করেছে, তাদেরও চোখে পড়েছে, এরপরও কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। এবং তড়িৎ শেষ সময়ে এসে তারা যখন আসলে এই যে মাঠে নামলো, যেটি তারা বলছেন খেলাফত বা যেটা, সে সময় এসে তখন সরকারের এক ধরনের তড়িৎ পদক্ষেপ আমি দেখলাম যে হচ্ছে আমরা সংবাদ সংগ্রহ করেছি, আমি নিজে। ঘটনা ঘটার পরে আপনি যখন ঘটনা ঘটে যাচ্ছে, ঘটনা ঘটে যাওয়ার পরে যদি আপনি বক্তব্য দেন, ঘটনা ঘটে যাওয়ার পরে যদি আপনি বলেন যে আমি ব্যবস্থা নিচ্ছি, সেটা বিচার করবে, আসলে তাদের যে এখন যারা দায়িত্বে রয়েছেন তাদের আন্তরিকতা নিয়ে আমরা প্রশ্ন তুলবো, কিন্তু দর্শকদের উপর আমরা ছেড়ে দিব, সেই দর্শকেরা সেই প্রশ্নটা তুলবে নিশ্চয়। এই ধরনের উদাহরণ অনেক রয়েছে যে আপনি বললেন যে ঘটনা ঘটার পর আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হচ্ছে বা একেবারে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ তারা হচ্ছে ওয়াকিবহাল হচ্ছে, তারা তখন অ্যাকশনে যাচ্ছে, সেটি হচ্ছে হয়তো এক ধরনের পদক্ষেপ নিতে পারে। দেখুন আরেকটু আপনাকে স্মরণ করে দিই, সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো উন্নতি হয়নি তার পেছনে আরেকটি কারণ দেখুন। ঘটনা ঘটার পর মানুষ রাস্তায় নামছে, কি জন্য নামছে? নিরাপত্তার জন্য নামছে, দর্শকের বিচারের জন্য নামছে। কেন নামছে? অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি নাই, যার কারণে তাকে বাধ্য হয়ে নামতে হচ্ছে। আমি নামবো কেন ভাই? আমি তো নাগরিক, আমি তো চাইবো যে আমার একটা স্বাভাবিক জীবন। আমি আজকেও তো ধর্ষণের বিরুদ্ধে 30টি কলেজ শাহবাগে দিনভর চলছে, তারা ইফতার পর্যন্ত থাকবেন, তারা 6টি দাবি তাদের রয়েছে। কেন তারা কেন আসবেন? তারা তো যদি উদাহরণ সৃষ্টি হতো, যদি আগে দৃষ্টান্তমূলক শাস্তি দিত তাহলে হচ্ছে নিশ্চয়ই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতো না। আমরা তো দেখেছিলাম, লম্বা সময় ধরে সংবাদ সংগ্রহ করেছিলাম, যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় তো ধরেন এক ধরনের জনগণকে অন্ধকারের মধ্যে রেখেছিলেন, অর্থ পাচার বা দুর্নীতির বিরুদ্ধে তিনি সবসময় কথা বলেছিলেন, সততার বুলি দিয়েছিলেন। এবং আপনি জানেন যে একটি কথা বারবারই বলতেন যে সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যাপারটি যে এতিমের অর্থ আত্মসাৎ করেছে, এই ধরনের কথা তিনি অনেক বলতেন। এখন এসে যখন এই 15 বছরে বা 16 বছরে যে সর্বশেষ দেবপ্রিয় ভট্টাচার্য সিপিডি তিনি একটি শ্বেতপত্র প্রকাশ করেছিলেন, কত শত হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তার মধ্যে অন্যতম যেটি রাশেদুল কাদি, সেটি হচ্ছে 124টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 635 কোটি টাকার হচ্ছে অর্থ পাচার ঘটেছে সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যরা এটির সাথে জড়িত। 124টি ব্যাংক অ্যাকাউন্ট আপনি একটু খেয়াল করে দেখেন, এবং 635 কোটি টাকার বেশি, এবং একই সাথে রাজুকে তার 60 কাঠার মতো যে প্লট রয়েছে, সেটি আসলে বর্তমান বাজার মূল্য কত সেটি দর্শকেরা বলতে পারেন বা জানতে পারেন। এখন সেটি হয়তো তখন একটি দাম ছিল বা তার দলিল মূল্য একটি, বর্তমান বাজার মূল্য অনেক বেশি। এই যে অর্থ পাচারের যে ব্যাপারটা, এবং আরেকটি ব্যাপার একটু জানাই, সেটি হচ্ছে 5টি দেশ, যুক্তরাজ্য, হংকং, সিঙ্গাপুর এবং সেই সাথে ক্যামান দ্বীপপুঞ্জ। একেবারে খেয়াল করেন 5টি দেশ ক্যামান দ্বীপপুঞ্জ, হয়তোবা একেবারে নতুন মনে হতে পারে এই দেশটি, যে হচ্ছে এই দেশেও কিন্তু তারা অর্থ পাচার করেছে। আগে অর্থ পাচারের বা হচ্ছে মানি লন্ডারিং করে বা কোনো একটি দেশে সুইজারল্যান্ডকে মানুষ সবচেয়ে বেশি বেছে নিত, কিন্তু এখন এই দেশগুলোতে হচ্ছে। কিন্তু এর পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে যে কি, আমার মনে হয় যে এই যে মনে করেন যে এই দেশগুলো অনুন্নত দেশগুলোতে সে অর্থগুলো রাখছে, হয়তো মানুষ বুঝবে না, মানুষ জানতে পারবে না, হ্যাঁ, হয়তো বা এইসব আমার মনে হয় আর কি, এইসব কারণে মনে হয় যে এইসব জায়গাগুলোতে করেছে। আরো একটা জিনিস দেখুন, সে কিন্তু তারেক জিয়াকে কিন্তু সে চোর বলতো,
তারেক জিয়াকে চোর বলতো, তারপরে খালেদা জিয়াকে বলতো ইতিমের আত্মসাৎ। তো এখন যে তার এগুলো বের হয়ে আসছে, এখন 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 কি আপনি করতে হবে? আপনি আরেকটি ব্যাপার বলছেন যে কেন তাহলে ওই দেশগুলোতে আসলে অর্থ পাচার করা হচ্ছে। একেবারে সবচেয়ে বড় কথা হচ্ছে এই সব দেশে টাকা পাচারের জন্য যে বিধিনিষেধ ল ওটি আসলে নেই আসলে, ঠিকঠাক মতো। হ্যাঁ। একই সাথে যে শুল্ক ফাঁকি দেওয়ার যে ফাঁকি দেয়া। একটি ব্যবস্থা সেটিও কিন্তু আছে। এই জন্যই হচ্ছে আসলে ওই দেশগুলোকে প্রথমত হচ্ছে বেছে নেয়। আরেকটি ব্যাপার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর একদম শুরু থেকে বলে আসছে যারা অর্থ পাচার করেছে বা শেখ হাসিনার পরিবারের সদস্য বা ওই সরকার আর যে আসলে ঘনিষ্ঠ ব্যক্তি বা মন্ত্রী, তাদেরকে আসলে প্রথম প্রায়োরিটি তারা দিচ্ছেন সে অর্থ ফেরত আনার ব্যাপারে। এবং আরেকটু জানি যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যেটি হচ্ছে সেপ্টেম্বর মাসে হচ্ছে টাস্ক ফোর্সটি গঠন করে, এবং বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর তিনি সে টাস্ক ফোর্সের প্রধান, এবং প্রতি মাসে মিটিং করার চেষ্টা করছেন। গত সোমবার অর্থাৎ গতকালকে একটি মিটিং তারা করেছেন অর্থ পাচারের অগ্রগতির জন্য, এবং ঈদের পরে আরো একটি অর্থ পাচার মিটিং তারা হাই ভোল্টেজ মিটিং তারা বলছেন। আসলে রাশিদুল কাদের যে এই অর্থ ফেরত তো লম্বা সময়ের ব্যাপার, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তো সময় খুবই কম। তারা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানই বলছেন যে আসলে ডিসেম্বরে তারা নির্বাচন করতে চায়, যে এটা একটা লম্বা প্রক্রিয়া। লম্বা প্রক্রিয়া হলে হয় কি জানেন, যে মনে করেন যে অন্তর্বর্তী সরকার কাজটা শুরু করে দিল, সে হয়তো যে সমস্ত বোর্ড গঠন করে দিল, কিভাবে টাকাটা আসবে শুনলাম যে বেশ কয়েকটি সংস্থার হাতে তারা মানে সেটি হচ্ছে প্রায় 200টি আইন প্রয়োগকারী বিদেশি সংস্থার সাথে তারা কথা বলেছেন, তার মধ্যে 30টি সংস্থার সাথে তারা চুক্তি করবে। তো এই যে চুক্তিগুলো করবে, তারা তো চুক্তিগুলো করে যাবে। হ্যাঁ, হাসিনার বা তার যে দোসররা যে টাকাগুলো পাঠিয়েছে আমাদের দেশের, আপনার আমার টাকা, এটা তো মানুষের টাকা, আমাদের সবার টাকা আর কি। এই যে সম্পদগুলো যে সে পাঠিয়েছে, যে টাকাগুলো যে চুরি করে পাঠিয়েছে, টাকাগুলো আনতে তো সে তো তৈরি করে দিয়ে গেল, রাস্তা দিয়ে গেল। পরবর্তী সরকার যে আসবে একটি আইনও তারা প্রণয়ন করে যাবে। পরবর্তী সরকার আসলে নিশ্চয় তারা এই পথ থেকে সরে যাবে না। তারা অবশ্যই চাইবে যে ওই টাকাগুলো, দেশের টাকা, দেশের সম্পদগুলো তারাও চাইবে ফেরত আসুক, তাই না? তো কাজ তো বন্ধ থাকবে না, ওনারা করে দিয়ে যাবেন। পরবর্তী সরকার এসে হয়তো দীর্ঘ সময় লাগবে, কিন্তু আসবে তো টাকাগুলো। কিন্তু আসলে এই ধরনের উদাহরণও খুবই কম যে বহির্বিশ্বে এই পাচার করা হয়েছে টাকা, সেই টাকাটা আসলে আবার ফেরত আনা হয়েছে বা তাদের শাস্তির মুখোমুখি করা হয়েছে। এই উদাহরণ তো আসলে খুবই কম, খুবই, আমি যদি বলি আর কি। তবে সেটি ফেরানো সম্ভব। আমাদের দেশে যে অর্থনীতিবিদরা আছেন যারা এটি নিয়ে কাজ করছেন, তারা বলছেন আসলে হয়তো লম্বা সময় লাগবে বা এই প্রক্রিয়াটি হয়তো বা দীর্ঘমেয়াদী, তবে ফিরিয়ে আনা সম্ভব যদি এই সরকার যে এখন যে তৎপরতা চালাচ্ছেন, সেই তৎপরতাটা যদি অব্যাহত থাকে, তাহলে এই টাকাটা আনা সম্ভব হবে, টাকাটা আনতে পারবে। এখন শাস্তির বিষয়টা সেটা হচ্ছে যে হাসিনাকে আনতে হবে দেশে, তারপর এটা একটা প্রসেসিং এর ব্যাপার। হাসিনা আসবে, তার দোষরদেরকে নিয়ে আসতে হবে যারা বিদেশে পালিয়ে আছেন। আপনি যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলছেন, সেটা তো আসলে একেবারে সহজ কোনো প্রক্রিয়া না। ভারতে বা কেন শেখ হাসিনাকে ফেরত দিবে? এটি তো একটা বড় প্রক্রিয়ার মাধ্যমে তাকে নিয়ে আসতে হবে। ভারতের সাথে আমাদের চুক্তি আছে, দর্শকরা নিশ্চয় জানে যে বন্দিমিনো একটি চুক্তি আছে, কিন্তু আবার সেই চুক্তিটি অস্বীকৃতি জানানো, ভারতের সেই চুক্তির মধ্যে পয়েন্ট আছে যদি কোনো কারণে সেই ব্যক্তিটি রাজনৈতিকভাবে আসলে এক ধরনের হুমকির মধ্যে পড়ে, তখন আসলে ভারত সেই যুক্তিতে সেটি খারিজ করতে পারে। বা আমরা যেহেতু অর্থ পাচারের কথা বলছিলাম, আপনি যেহেতু সেই জায়গায় বলছেন যে হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হলে তাদেরকে ফেরত আনার আসলে দরকার হবে। একজন মানুষ, তাকে যদি আসলে সশরীরে আনা না যায়, তাহলে তো বিচার করাও সম্ভব না, তাকে সেই বিচারটা অনেকটা প্রতীকী বিচারের মতো হয়ে যাবে। তাহলে এই যে ফেরত আনার প্রক্রিয়াটি, তাকে ফেরত আনতে তো সরকার তৎপরতা চালাচ্ছে, কিন্তু ভারত তো আসলে কোনো জবাবই দেয়নি যে চিঠি পাঠিয়েছে। ভারত এখন পর্যন্ত কোনো জবাবই দেয়নি। সরকারের পক্ষ থেকে তাদের কাছে জানতে চাওয়া হচ্ছিল, তারা তাদের কোনো উত্তরও দেয়নি। ভারত অর্থাৎ চুপচাপ, হাসিনার ব্যাপারে ভারত চুপচাপ, এখানে তারা নীরবতা পালন করছে। সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে হাসিনার জন্য ভারত কি করবে বা বাংলাদেশে দেবে কি দেবে না, আদৌ এই ব্যাপারে মানে কোনো স্পষ্ট কোনো ধারণা নেই। কিন্তু ভারত আবার বলছিলেন যে বাংলাদেশের সাথে সুসম্পর্কও চায়। দেখুন, হাসিনাকে ফেরত দিচ্ছে না বা দিচ্ছে তো নাই, সেই সাথে হচ্ছে এক ধরনের চিঠির পাল্টা উত্তর দেয়া, একটা দ্বিপাক্ষিক একটি সৌজন্যতা বোধ। দেখুন, পার্শ্ববর্তী দেশ হিসাবে বাংলাদেশকে অবশ্যই তাদেরকে সমূহ করা উচিত, এবং সেক্ষেত্রে হয়তো সে বলছে হাসিনা, দেখুন শেখ হাসিনা হচ্ছে ভারতের দীর্ঘদিনের বন্ধু এবং সে পরীক্ষিত বন্ধু। শেখ হাসিনা নিজেও ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে কিন্তু বারবার করে বলছেন যে আমি আর কি দেব, আমার আর কি দেয়ার আছে। হ্যাঁ,
তো যাই হোক, এটা ভারতের রাজনৈতিক একটা ব্যাপার, ভারতের একটা আমরা তো যে আন্তর্জাতিক অর্থ রাজনৈতিক পাচারের ব্যাপার। ব্যাপারটার মধ্যে ছিলাম, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী সে দেশে অবস্থান করছেন, তার ফিরিয়ে আনা সম্ভব না হলে হয়তোবা বিচারটি হয়তো বিচারটা প্রতীকীভাবে হবে, হয়তোবা অনেক কিছু হয়ে অনেক যাবে, কিছু কিন্তু হয়ে তাকে যাবে। আসলে শাস্তি পেতে হবে না। তো এই যে অর্থ পাচারের শুধুমাত্র শেখ হাসিনা না, আপনি তার পরিবার না, আপনি জানেন তার পরিবার, তার দোসররা রয়েছেন, বড় বড় একই তার সাথে আমলে হচ্ছে শিল্পপতি সাবেক ব্যবসায়ীরা রয়েছেন। ভূমিমন্ত্রীর ব্যাপারটিও বলছিলেন, তার লন্ডনের মতো জায়গায় অর্থাৎ ইংল্যান্ডের মতো জায়গায় তার হচ্ছে প্রচুর বাড়ি, ফ্ল্যাট রয়েছে, বাড়ি রয়েছে, হাজার 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 কোটি রয়েছে, টাকা কোটি টাকা রয়েছে। আসলে ওই দেশে পাচার করা হয়েছে। এবং আপনি জানেন যে এসালম গ্রুপের কথা বলা হচ্ছিল, এবং একই সাথে সালমান এফ রহমানের কথাও বলা হচ্ছে যে আসলে অনেক অনেক অর্থ তারা পাচার করছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে বলি, যেটি দর্শকরা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন, আমি নিজে সেই সংবাদটি সংগ্রহ করেছিলাম। অর্থ পাচারের যে অভিনব নতুন পদ্ধতি, সেটি হচ্ছে একজন শিক্ষার্থী তার টিউশন ফি বাবদ 400 থেকে 500 কোটি টাকা দেশের বাইরে নিয়ে গেছে। এই যে দেখেন, আমরা তো আগে জানতাম যে হুন্ডির মাধ্যমে অর্থ পাচার করা হয়, কিন্তু এই যে একটা পদ্ধতি, একটি শিক্ষার্থী এক সেমিস্টারে কত টাকা লাগে? 1 কোটি টাকা, সেটি 500 কোটি টাকা। আপনি জানেন যে 500 কোটি টাকা দিয়ে, দর্শকেরও নিশ্চয় জানে, বাংলাদেশে চাইলে উচ্চশিক্ষার জন্য এরকম সম্ভবত অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি করে ফেলা যেত। তাহলে আপনি হিসাব করে দেখেন, এই যে বাংলাদেশ থেকে অভিনব পদ্ধতি, আমাদের মনে হয় আমার দেশের মানুষেরা বা বাঙালিরা সম্ভবত সবচেয়ে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে, এবং এই পদ্ধতিতে যে কত কোটি কোটি টাকা চলে গেছে, এবং এটা হচ্ছে পুরো টাকাটাই হচ্ছে জনগণের। আমার মনে হয় প্রত্যেকের উৎসাহ আছে। আমরা গতকালকে সাংবাদিকরাই প্রশ্ন করেছিলাম যে আসলে এই ব্যক্তিটি আসলে কে, যে সেটি আসলে প্রকাশ করা হোক সরকারের তরফ থেকে। সম্ভবত এটাকে একেবারে সহজ সরকারের তরফ থেকে এটি বের করা, যে নিশ্চয় এনবিআর আছে, তাদের মাধ্যমে তো সেই ব্যাপারগুলো ঘটেছে। সে ব্যক্তিটি, কোন ব্যক্তিটি আসলে গেছে, যেহেতু 500 কোটি টাকা পাচার করেছে যে ইয়ের মাধ্যমে টিউশন ফি বাবদ, সে নামটিও আসলে প্রকাশ করা উচিত এবং তাকে আসলে আইনের আওতা উচিত, যে আমার যেটি মনে হয় আর কি। তাহলে এক ধরনের দৃষ্টান্ত তৈরি হবে, এক ধরনের শাস্তি তৈরি হবে। আমাদের যে পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার হয়ে যায়, বা আমাদের জিডিপি যে তার কাছাকাছি, অর্থাৎ সমপরিমাণ না হলে অন্তত কাছাকাছি অর্থ প্রতি বছর দেশের বাইরে পাচার হয়, তো সেই পাচার অন্তত বন্ধ হবে, এক ধরনের দৃষ্টান্ত তৈরি করা উচিত। বন্ধ না হলে অন্তত এক ধরনের একটু কমে আসবে, সেটি তো একটি ব্যাপার। রাশেদুল কাদির, সম্ভবত একেবারে আমরা আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। রাজধানীতে নিত্য নতুন অনেক ঘটনাই ঘটে, প্রতিদিনই কোনো না কোনো সংবাদ ঘটে, প্রতিদিন আমরা সেই সংবাদের বিশ্লেষণ নিয়ে হাজির হব, যেহেতু আমাদের নিয়মিত সংবাদ বিশ্লেষণ। দর্শকেরাও নিশ্চয় চায় যে শুধুমাত্র সংবাদ নয়, তার ভিতরকার যে কিছু ঘটনা, ভিতরকার কিছু বিশ্লেষণ জানতে চায়। তবে আজকে আমাদেরকে সম্ভবত বিদায় নিতে হচ্ছে। দর্শক, আমরা আমাদের নিয়মিত সংবাদ বিশ্লেষণ আমরা আবারও হাজির হব, প্রতিদিন ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেটির একেবারে ভিতরকার যে খবর সেটি আসলে আপনাদের সামনে তুলে ধরার জন্য। ততক্ষণ সঙ্গে থাকবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো।